কেউ যদি বলে যে না এই সরকারকে সমালোচনা করা যাবে না, আমার কাছে মনে হবে এটাও একটা স্বৈরাচারী সিদ্ধান্ত। কারণ অনেক জায়গায় জেনুইনলি সরকার অনেক ভুল করছে। এরকম একটা গণহত্যার দায়ে অভিযুক্ত দলকে নির্বাচনে আপনারা কেন চাচ্ছেন? অপরাধীকে বিচার করতে হবে। ওই অপরাধী কোন ঘরে ছিল সেই ঘরটা পুড়িয়ে দিলে কিন্তু অপরাধীর শাস্তি হচ্ছে না। কোনো রক্তের দাগ কিন্তু অনেক জায়গা থেকে শুকায়নি। এই তাজা আবেগের ভেতরে ওই আওয়ামী লীগের নেতা ওই পোস্টার বয়গুলা এসে আবার ইলেকশন করবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ চান, কিন্তু কবের মধ্যে নির্বাচন হওয়া উচিত বা আপনারা চাচ্ছেন? 2025-এর ডিসেম্বর এই নাগাদ হতে পারে। এক্স্যাক্টলি 2 বারের বেশি কারো প্রধানমন্ত্রী হওয়া উচিত না, এবং দলগুলোর ভেতরেও গণতন্ত্র থাকা উচিত। মানে যারা রাজনীতি করে তারা এই রাজনীতির থেকে কিছু আয় করার চেষ্টা করে। প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের দেশের কথা অনুষ্ঠানে। আজ আমি আপনাদের সঙ্গে আছি বদরুল আলম নাবিল, আর আমার সঙ্গে আজ স্টুডিওতে আছেন সাইদ আব্দুল্লাহ, যিনি জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম মুখ এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। এছাড়া সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ওয়াহিদুজ্জামান, যিনি বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং অধ্যাপনাও করেছেন দীর্ঘদিন। জনাব সাইদ আব্দুল্লাহ এবং ওয়াহিদুজ্জামান, আপনাদেরকে স্বাগত জানাই। আচ্ছা সাইদ আব্দুল্লাহ, আপনি যেহেতু আমার কাছে আছেন, একটু পক্ষপাতিত্ব করি, আপনাকে দিয়েই শুরু করি। আমরা দেখছি যে ইদানিং আপনি এবং আপনার বন্ধুরা সরকার বিরোধী নানা বক্তব্য দিয়েছেন। আজকে যেমন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুইজনই দেখলাম বেশ কড়া স্ট্যাটাস দিয়েছেন। তো এটা কি আসলে আপনারা আসলেই সরকারকে মনে করছেন লাঞ্ছিত হচ্ছে, নাকি এটা একটা পাতানো খেলা? আসলে সবচেয়ে বড় কথা কি, দীর্ঘদিন যাবত মানে একজন স্বৈরাচারী দুঃশাসনে থাকার কারণে আমাদের মনস্তত্ত্বেও কিন্তু এই জাতীয় ধারণা চলে আসে যে কোনো কিছু করলে কি একটা পাতানো খেলা কিনা। কারণ দীর্ঘদিন যাবত আমরা জানি যে মানুষ মারলেও যার অন্তরে বিন্দুমাত্র কোনো দয়ামায় আসে না, মেট্রো রেলের পিলার ধরে কিন্তু তিনি কান্নার অভিনয় করেছেন। সো এটা দেখে দেখে আমরা অভ্যস্ত। তো দীর্ঘদিন যাবত আমাদের কাছে মনে হয় কেউ কোনো কিছু করলে সেটা অভিনয়ের জন্যই করছে কিনা। আমার এই জায়গায় একটা উত্তর আছে। উত্তরটা হলো, এই সরকারকে আমরা যেভাবে ওন করি, আমি মনে করি এটা বাংলাদেশের সরকার, এটা আমাদের সরকার। অ্যাট দ্য সেম টাইম সরকারকে আমি যখন দেখব লাইনচ্যুত হয়ে যাওয়ার মতো অবস্থা, অবশ্যই সমালোচনা করতে হবে। কারণ আমরা তো ওই শেখ হাসিনার আমলে ব্যাক যেতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আপনার নিজের মানুষটাও যদি ক্ষমতায় থাকে, একটা চেয়ারে থাকে, তাকে আপনি অ্যাকাউন্টেবল করবেন। আপনি তো শুধু একজন সরকারকে প্রশংসা করার জন্য আপনি থাকবেন না। দেখবেন একটা সরকার কখন স্বৈরাচারী হয়ে যায়, যখন সেই দলের অন্য আশেপাশে যারা আছে প্রত্যেকেই যখন তাকে নির্লজ্জ তোষামোদি করতে থাকে, তখন সে কিন্তু তার রাইট আর রং কোনটা সে কিন্তু এইটা অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়। সবাই শুধু জি হুজুর করতে থাকে। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতি যেটা, সবাই বলছে নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে যদি হয় তাহলে বাংলাদেশের এই তোষামোদির কালচারও চেঞ্জ হওয়া দরকার। আমরা যদি ওন করি যে এইটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার আমাদের ফসল, এই সরকার বাংলাদেশের সরকার, তাহলে এই সরকারকে আমরা কেন ক্রিটিসিজম করব না? সরকার তো ভুল করছে। কেউ যদি বলে যে না এই সরকারকে সমালোচনা করা যাবে না, আমার কাছে মনে হবে এটাও একটা স্বৈরাচারী সিদ্ধান্ত। কারণ অনেক জায়গায় জেনুইনলি সরকার অনেক ভুল করছে। 100তম দিন পার হওয়ার পরেও অনেক জায়গা ছিল যে জায়গাগুলোতে যে ধরনের প্রোগ্রেস আসার কথা ছিল সে ধরনের প্রোগ্রেস আসে নাই। যেমন আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হলো, আমি যদি সরকারকে মার্কিং করতে থাকি তাহলে আমার মনে হয় 50%-এর বেশি মার্ক আমি দিতে পারবো না। এই জায়গাটা একটা হতাশার জায়গা। তবে বাস্তবতাও আছে, আপনি 16 বছরের জঞ্জাল তো এই কয়েকদিনে আপনি সাফ করতে পারবেন না। কারণ প্রত্যেকটা জায়গাতেই তাদের সেই শক্তিশালী একটা স্ট্রাকচার বসিয়ে রাখা হয়েছে। তবে কিছু জায়গায় ধরতক্তা মারপের একটাই কাজ হওয়া উচিত ছিল একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের, কিন্তু তাদের জায়গা থেকে অনেক কিছুতে আমি রিলাক্টেন্ট মুড তাদেরকে দেখতে পারছি। ল অ্যান্ড অর্ডার ঠিক মতো রেস্টোর হয়নি। তাদের আওয়ামী ফ্যাসিবাদী যারা ছিল তাদেরকে বিচার যেভাবে নিশ্চিত করার কথা বিচার হয়নি। দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা দেখবেন, ক্যান্টনমেন্টের ভেতরে আওয়ামী লীগের অপরাধী যারা আছে তারা আশ্রয় নিয়েছিল। আর্মি থেকে জানানো হয়েছিল 600-র বেশি তারা আশ্রয় নিয়েছে। তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল? অনেকেই তো পালিয়ে গেছে। সিলেটের যে পলাতক মেয়র বর্তমানে লন্ডনে বসে আছে, ওই যে নাটক করে বেড়াচ্ছে যে মামলা করেছে, আসলে যে মামলাই হয় না, আইসিসিতে যে এইভাবে মামলা হয় না সেটা বোধহয় জানে না, আরো একবার প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। সে নিজে একটা ইন্টারভিউতে বলেছে যে সে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, সিলেট ক্যান্টনমেন্টে।
তার পরবর্তীতে সে লন্ডন চলে যায়। তার মানে তো এই সরকারের আমলে তো তারা লন্ডন চলে গিয়েছে। কাজে এই ব্যর্থতাগুলো তো সরকারের, যে আওয়ামী ফ্যাসিবাদ যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদেরকে বিচার ঠিকমতো করতে পারছে না। দ্রব্যমূল্য নিয়ে অসহনীয় অবস্থা আছে, দেশের বিভিন্ন জায়গায় সচিবালয়, পুলিশ, আর্মি সব জায়গায় পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী দোসররা বসে আছে। এগুলো নিয়ে কি আমাদের কথা বলা উচিত না? আমি মনে করি এই সরকারের সফল হওয়া বাংলাদেশের জন্যই জরুরি, সংস্কারটা অত্যন্ত জরুরি। একই সাথে আমার কেন যেন মনে হয় গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটা তারা পরিপূর্ণভাবে ধারণ করতে পারছে না। কেন যেন মনে হয় যে বার্ধক্যজনিত রোগে তাদের কাজও অনেকটাই ধীমে তেতালা গতিতে চলছে, যেটা হওয়া উচিত ছিল না। এই জন্য আমি মনে করি সমালোচনাটাও জারি রাখা দরকার, তাদের ইতিবাচক দিক থাকলে সেটাও বলা উচিত। আমরা অন্ধ তোষামোদি করতে চাই না, সেই কালচারে আবার বাংলাদেশ ব্যাক করুক, সেটা আমরা চাই। ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক ওয়াহিদুজ্জামানের কাছে জানতে চাচ্ছি, আমরা আজকে দেখছি সার্জিস আলম একটা স্ট্যাটাস দিয়েছেন, উনি বলেছেন যে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না, অংশ নিতে দেওয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় গণ অভ্যুত্থান হবে। তো এদিকে বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে সব রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই রকম মতামত আপনারা দিয়েছেন। তো আপনাদের এই অবস্থান, এরকম একটা গণহত্যার দায়ে অভিযুক্ত দলকে নির্বাচনে আপনারা কেন চাচ্ছেন? আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, প্রশ্নের মধ্যে উত্তর আছে। আপনি বলেছেন দলকে। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে, সভ্য পৃথিবীর ইতিহাসে একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল, এছাড়া আর অন্য কোনো দেশে কোনো দলকে নিষিদ্ধ করা হয় নাই। এই সরকারের একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তারা শর্টকাট রাস্তা খুঁজছে। দেখেন, একটা দল এটা একটা ঘরের মতো। এই ঘরে যে মানুষগুলো আছে তারা যদি কোনো অপরাধ করে তাহলে সেই মানুষগুলোর বিচার করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি জি জি। এই ঘরের ভিতরে যদি ডাকাত থাকে 10 জন, তারা যদি ডাকাতি করে, তারা যদি হত্যা করে, তাহলে ওই ডাকাতদের বিচার করতে হবে। ঘরটা পুড়িয়ে দিলে কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তাই না? ঠিক তেমনি আওয়ামী লীগ একটা দল, এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা ভাসানী, অত্যন্ত বিখ্যাত মানুষ। এই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক সাহেব, উনি শিক্ষকতা ছিলেন। ওনার প্রোফাইল যদি ঘাটেন, মানে বাংলাদেশে রাজনীতি করার জন্য এত মেধাবী মানুষ খুব কমই এসেছে। অত্যন্ত মেধাবী লোক ছিলেন, তার অনেকগুলো প্রকাশিত বই ছিল। সেই লোকটাকে সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়ে শেখ মুজিব এখানে সাধারণ সম্পাদক হয়েছিলেন। এই লোকটা শেষে পাগল হয়ে গিয়েছিলেন, এই মানুষটা। তাহলে মৌলানা ভাসানী, শামসুল হক সাহেব, উনারা তো আওয়ামী লীগের জন্মদাতা। তো উনারা কি এটাকে খারাপ উদ্দেশ্যে জন্ম দিয়েছিলেন? কোন রাজনৈতিক দলের উদ্দেশ্য কি খারাপ? এখন আজকে যারা এটাকে নিষিদ্ধ করতে বলছে, সে তাদের মধ্যে আরেকটা রাজনৈতিক দল আছে, নাম নিচ্ছি না। দেখেন, তাদের রাজনীতিও কিন্তু একসময় নিষিদ্ধ করা হয়েছিল, এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করার পর তারা যখন রাজনীতিতে পরবর্তীতে ফেরত আসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, তখন জিয়াউর রহমান সাহেব কিন্তু আওয়ামী লীগেরও প্রথম জন্ম দিয়েছিলেন, পুনর্জন্ম দিয়েছিলেন। এবং উনি কি বলেছিলেন যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে যেটা হয় সেটা আন্ডারগ্রাউন্ডে চলে যায়, যেটা শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে করেছিলেন। নিষিদ্ধ করে দিলেন, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল, তারা অরাজকতার সৃষ্টি শুরু করলো। সো এই বিএনপির স্ট্যান্ড এখানে খুব পরিষ্কার। আপনি এই রাজনৈতিক দলের আওয়ামী লীগের যত লোক এখানে অপরাধ করে, শুধু আওয়ামী লীগ না, পুলিশ, মিলিটারি, বিজিবি, এই সমস্ত বাহিনীর, যে র্যাব, এদের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল, গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে, অপরাধীকে বিচার করতে হবে। ওই অপরাধী কোন ঘরে ছিল সেই ঘরটা পুড়িয়ে দিলে কিন্তু অপরাধীর শাস্তি হচ্ছে না। আমি কি বুঝাতে পেরেছি? জি 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 জি। আপনারা আওয়ামী লীগের বিচার চাচ্ছেন না, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধে জড়িত অপরাধী ছিল তাদের বিচার করেন। কারণ হচ্ছে আওয়ামী লীগ একটা অত্যন্ত পুরাতন দল, এর প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী এবং শামসুল হক সাহেব। সো এইটাকে আপনি নিষিদ্ধ করে কি লাভ? আজকে দেখেন, জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, তারা কি করেছে? অন্য দলে গিয়ে রাজনীতি করতে বাধ্য হয়েছে। এখন দেখা যাচ্ছে তারা আত্মপ্রকাশ করছে। আমরা বাংলাদেশে এমন রাজনীতি চাই না যে কিছুদিন পর জামাতে ইসলামীর থেকে বা বিএনপির থেকে আওয়ামী লীগের লোকজন আত্মপ্রকাশ করবে। আমরা সেটা চাচ্ছি না বাংলাদেশে। ওয়াহিদুজ্জামান সাহেব যে কথাটা বলছিলেন, ওনারা চাচ্ছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, কিন্তু অপরাধীদের বিচার
আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিচার হোক এবং আওয়ামী লীগ নির্বাচনও করুক, মানে যারা অপরাধে জড়িত না এদের কারণে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাতে বিএনপির হয়তো আপত্তি নেই। এই স্পিরিটের সাথে আপনারা কতটা একমত? আমরা মানে এই জায়গায় আমার পার্সোনাল অ্যাসেসমেন্টটা আমি শেয়ার করতে পারি। আমার পার্সোনাল অ্যাসেসমেন্টটা হলো, দল হিসেবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না, কোন প্রক্রিয়ায় করবেন, এই প্রত্যেকটা আলোচনার আগে একটা পার্টিকুলার জিনিস জড়িত ছিল এবং সেটা অত্যন্ত জরুরি। আমি স্বাধীন বাংলাদেশে আমি ভোট দিতে পারি নাই, 18 বছর পার করেছি আমি অনেকগুলা দিন আগে, অলমোস্ট 10 বছর আগে। শুধুমাত্র ইলেকশনগুলো না, 2018 সালের ইলেকশনেও ভোট দিতে পারিনি, 2024-এ তো প্রশ্নই আসে না এই ধরনের একটা পাতানো ইলেকশনে ভোট দেওয়ার জন্য, লোকাল কোনো ইলেকশনে ভোট দিতে পারিনি, এমনকি ডাকসু ইলেকশন যেটা সর্বশেষ হয়েছিল 2019 সালে আমি ভোট দিতে গিয়েছি, ছাত্রলীগ আমাকে ভোট দিতে দেয় নাই, কারণ ছাত্রলীগ জানতো তাদের মতো একটা সন্ত্রাসী সংগঠনকে সায়েদ আব্দুল্লাহ ভোট দিবে না। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমাদের বাংলাদেশে আমার মতো এই ধরনের কোটি কোটি মানুষ আছে যাদের ভোট দিতে দেওয়া হয় নাই। যারা এই ভোটটা দিতে দিল না তারা তো প্রত্যেকেই অপরাধ করেছে, রাইট? এবং আমি একটা কথা বলি যে অনেকেই মনে করে নির্বাহী আদেশে অনেক কিছু করাটা পসিবল। আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম, আমি একটা জিনিস দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাহী আদেশে আপনি যখন এই ধরনের একটা দলকে নিষিদ্ধ করবেন, সংগঠনকে নিষিদ্ধ করবেন, এটা আসলে পার্মানেন্টলি কি হবে এটা একটা ভেগ গ্রাউন্ড তৈরি করে। যে ঘটনাটা ঘটেছে ছাত্রলীগের সাথে, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে, অবশ্যই যৌক্তিক কাজ হয়েছে, কিন্তু এটা নির্বাহী আদেশে না হয়ে এটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে আসাটা উচিত ছিল, তাহলে এটা মানে পার্মানেন্ট ইমপ্লিকেশনের দিকে যায়। আওয়ামী লীগের যে কথা ওয়াহিদুজ্জামান ভাই বলেছেন, ওয়াহিদুজ্জামান ভাই আমার খুবই শ্রদ্ধার একজন মানুষ, এই জায়গায় আমি উত্তরটা একটু ভিন্নভাবে দিতে চাই। ওই 2006 সালের লগি বৈঠা আন্দোলনে প্রথমবারের মতো মানুষকে পিটিয়ে লাশের উপরে নৃত্য করার কালচার কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল। অনেকে মনে করে আওয়ামী লীগের অপকর্ম শুরু হয়েছিল 2009 সালে ওই পিলখানা ট্র্যাজেডি দিয়ে, কিন্তু ওই লগি বৈঠা আন্দোলনেও তো মানুষ পিটিয়ে লাশের উপরে নৃত্য আওয়ামী লীগই করেছিল। তারপরে পিলখানা ট্র্যাজেডিকে আমাদের আর্মিকে এমন ভাবে ভেঙে দেওয়া হলো যে আর্মিটা আসলে, ওই বাংলাদেশের আর্মি কিন্তু একটা গৌরবের জিনিস, সেই আর্মির চিফ হলো কার মতো মানুষ, আজিজের মতো একটা নিকৃষ্ট সন্ত্রাসী টাইপ মানুষ বাংলাদেশের আর্মির প্রধান হিসেবে রিপ্রেজেন্ট করেছে। এটা দেশ এবং আর্মির জন্য লজ্জার, এবং এটা সূত্রপাত কিন্তু পিলখানা ট্র্যাজেডি। তারপরে আপনি যদি চিন্তা করেন শাপলা চত্বরের ট্র্যাজেডির কথা যদি বলি, প্রত্যেকটা ইলেকশনের আগে যে ধরনের ক্র্যাকডাউন চলেছে, রাতের বেলা কোর্ট বসিয়ে বিচার করা, গুম খুন কি না করা হয়েছে, এবং 24-এর এই গণ অভ্যুত্থানে 2000 মানুষকে তো মেরে ফেলেইছে, 25,000-এর মতো মানুষ তারা কখনো নর্মাল লাইফে ব্যাক করবে না। ক্রমাগত কিন্তু মানুষ মারা যাচ্ছে, কেউ চোখে দেখবে না, পঙ্গু হয়ে গেছে। এই মানুষগুলোর রক্ত, আমার মনে হয় যে এখনো রক্তের দাগ কিন্তু অনেক জায়গা থেকে শুকায়নি। এই তাজা আবেগের ভেতরে যখন যে দলটা এতগুলো বছর ধরে ইলেকশন বঞ্চিত করে রেখেছে, এই কাজগুলা করেছে, তারা যখন দেখবে যে নর্মালি ওই আওয়ামী লীগের নেতা, ওই পোস্টার বয়গুলা এসে আবার ইলেকশন করবে, এইটা কিন্তু মানুষের মাইন্ডসেটের পর খুব বাজে রকমের একটা ইম্প্যাক্ট ফেলে। সো আমি যেটা দেখতে চাই, প্রত্যেকজন আওয়ামী লীগের আমি বিচার দেখতে চাই, যতগুলা ম্যাস কিলিং হয়েছে, যত অপকর্ম হয়েছে, এবং 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে জাতীয় ইলেকশনগুলো না, প্রত্যেকটা লোকাল ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা ইলেকশনে যতজন আওয়ামী লীগের অপকর্ম করেছে, এগুলো তো জেনুইন ক্রিমিনাল অফেন্স। আপনি যদি প্রত্যেককে ধরে ধরে বিচার করেন, জেনুইন 8 থেকে 10 লক্ষ আওয়ামী লীগার তারা শাস্তির মুখোমুখি হবে। আপনি এইটা আগে নিশ্চিত করার চেষ্টা করবেন, এই সরকারের কাছে আমার এইটা আহ্বান। আপনি যখন আমরা যখন দেখব এই কাজটা করতে গাফিলতি হচ্ছে, ঠিকমতো বিচার হচ্ছে না, অপরাধীরা পালিয়ে চলে যাচ্ছে, তারপর যখন এই আলোচনাটা শুরু হবে যে দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, ইলেকশন করবে কি করবে না, তখন কিন্তু মানুষের মনোজাগতিক দিকে একটা বড় ধরনের ধাক্কা লাগে। মানুষ কিন্তু অনেক কিছু দেখতে চায় না আসলে। আপনি যদি দেখাতে পারতেন এই বিগত দিনগুলাতে যারা যারা এই অপকর্মগুলা করেছে তাদের একদম ধরে ধরে বিচার করছেন, মানুষ অনেকটা খুশি হয়ে যেত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, কেউ ডিরেক্ট আওয়ামী লীগার এবং আওয়ামী লীগের দোসর যারা ছিল, বেনিফিশিয়ারি যারা ছিল, ইনফ্যাক্ট তাদের ভেতরেও ন্যূনতম কোনো রিমোর্সবোধ দেখেছেন? আমি অন্তত পক্ষে দেখিনি। শেখ হাসিনা থেকে শুরু করে এই আরবান সোসাইটিতে যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিল, তারা প্রত্যেকেই মনে করে এটা একটা ষড়যন্ত্র ছিল, শেখ হাসিনার কোনো অপরাধ ছিল না,
এবং আমরা নাকি সন্ত্রাসী কায়দায় হটিয়ে দিয়েছি, আমাদেরকে মারার জন্য ক্রমাগত হুমকি দিতে থাকে। দেখবেন একজন সিঙ্গার, অ্যাপোলো ভাইদের খুব ভালো চেনার কথা, সেই সিঙ্গার আমাদের মানে সহযোদ্ধা যারা ছিলেন তাদের মৃত্যুদণ্ড কিভাবে দেখতে চায়, লাইভ টেলিকাস্ট করে মৃত্যুদণ্ড দেখতে চায়। এই ধরনের হিংস্র হায়নার মতো মনোভাব তাদের এখন আছে, রিমোর্স বোধ নাই। সো এই ব্যাপারগুলো আমার স্ট্যান্ডটা হলো খুব ক্লিয়ার। নির্বাহী আদেশে কোনো কিছু করলে এটা একটা পপুলার আইডিয়া, দেখলে অনেকে খুশি হয়ে যেতে পারে, কিন্তু এটার স্ট্যাবিলিটিটা থাকবে না। হয়তো যেমন অ্যাপোলো ভাই খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আপনি যদি হঠাৎ করে এই ধরনের ঘোষণা দেন, কারণ রাজনীতিটা কিন্তু টি-20-র মাঠ না, এটা একটা টেস্ট ম্যাচ, প্রতিনিয়ত বদলায়। জামাতের উদাহরণটাই দিয়েছেন, জামাতকে তো নিষিদ্ধ করে আটকে রাখা যায়নি। কাজেই আওয়ামী লীগারদের যদি বর্তমানে বিচার করতে হয়, ওই যে প্রত্যেকটা অপরাধ ধরে ধরে বিচার করা উচিত। এরা আর্থিক কেলেঙ্কারি যেগুলো করেছে, অর্থনৈতিক ক্যাশ ফ্লোটা বন্ধ করা উচিত। তারপরে আপনি প্রশ্ন করতে পারেন যে এরা যদি না থাকে তাহলে তো অটোমেটিক আওয়ামী লীগ দল হিসেবেই তো একটা পঙ্গু দল হয়ে যায়। তখন কিন্তু মানুষের ভেতরে ওই যে মানে রাগ বলেন, ক্রোধ বলেন, ওইটা দেখা যাবে যে মানুষ যৌক্তিকভাবে চিন্তা করতে পারবে। কিন্তু যখন দেখবে কোনো কিছুই হবে না, কিন্তু ইলেকশনের দিকে আগাতে থাকবে, এই ক্ষোভটাও তো জেনুইন। মাত্র 3 মাস হয়েছে, অনেক মা এখনো দেখবেন তাদের সন্তান মারা গেছে, রক্তে ভেজা জিন্সের প্যান্ট এবং শার্ট এখনো রেখে দিয়েছে, রোদে শোকায় দেখে। তাদের আবেগকেও কিন্তু মূল্য দেওয়ার দরকার আছে। এবং দোষটা কেন যেন আমার আরেকটা জিনিস মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে অন্য দল চায় কি চায় না এইটা শোনার চেয়ে আমি তো এই সরকারের একদম প্রধানের মুখ থেকে আমি দেখতে চাই তাদের ভূমিকা কি, তাদের স্ট্যান্ড কি, নাকি অন্যের ঘাড়ে বন্দুক রেখে শুধুমাত্র তাদেরকে টার্গেট করে নিজে চুপচাপ থাকবো, এই ধরনের ভূমিকা দেখানোর চেষ্টা করছে। অনেকগুলো উইং আছে, সবগুলা মিলিয়েই আসলে আমাদের কথা বলাটা দরকার। আচ্ছা, আমি অধ্যাপক ওয়াহিদুজ্জামানের কাছে একটু যেতে চাচ্ছি। যেটা বলা হচ্ছে যে আপনারা আওয়ামী লীগের সাথে আপনাদের একটা নেপথ্যে সমঝোতা হয়েছে, আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন, এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি? আচ্ছা দেখেন, এটা খুব পপুলার আইডিয়া, জি, কনস্পিরেসি থিওরি বের করা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন বললেন যে এই সরকারকে নিঃশর্তভাবে সমর্থন দেওয়া হবে, এই সরকার যে কোনো মূল্যে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটা কিন্তু উনি খুব স্পষ্ট করে বলেছেন। তখন কিন্তু বলা হয়েছিল বিএনপির সাথে সরকার একটা সমঝোতা হয়ে গেছে। দেখেন আজকে আমি গতকালকে আমি এই পত্রিকা পড়লাম, দ্য হিন্দু পত্রিকায়, ডক্টর ইউনূস বলেছেন যে যেহেতু বিএনপি একটা সবচেয়ে বৃহৎ দলদের একটা, সে বিএনপি যেহেতু বলেছে তাই উনি এটা করছেন। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। বিএনপি তো অনেকদিন যাবৎ নির্বাচনের রোড ম্যাপ যাচ্ছে, তো সেটা দিচ্ছেন না কেন, তাই না? আপনি সংস্কারের কথা বলছেন। দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, কি প্রতিশ্রুতি দেওয়া ছিল? কি প্রতিশ্রুতি দেওয়া ছিল বলেন? 3টা প্রতিশ্রুতি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। 3টা মাত্র প্রতিশ্রুতি ছিল, আর কিছু কিন্তু ছিল না। কিন্তু 72-এ যখন সংবিধান তৈরি করা হচ্ছিল, এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগ এবং বামপন্থী অনেকেই দাবি করেন এটা মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, এটা মুক্তিযুদ্ধের চেতনা। কি 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 মুক্তিযুদ্ধের চেতনা তারা বলতেছেন, সংবিধানে যোগ করেছিলেন? ধর্মনিরপেক্ষতা, এটা নাকি মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি। কই 17 এপ্রিল যে মেহেরপুর আম্রকাননে যে ইটা করা হয়েছিল, স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেখানে তো এটা ছিল না। তারা বলছেন সমাজতন্ত্র, সমাজতন্ত্র ছিল না সেখানে। তো এই যে বিষয়গুলো যেটা ছিল না সেটাকে টেনে আনা। দেখেন এই আন্দোলন একদিনে তো, এই জনগণের ভিতরে ক্ষোভ একদিন যাবত তৈরি হয়েছে? জি না, এটা ছাত্র জনতার আন্দোলন। শুধুমাত্র একটা স্পটের একটা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কিন্তু এই আন্দোলন করে নাই, সফল। আপনি দেখেন সবাই এখানে যুক্ত হয়েছিল। এখন দেখেন এই আন্দোলন যখন শুরু হয়, এটা ছিল কোটা সংস্কার আন্দোলন। যখন নাকি শেখ হাসিনা এই আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলল, তখন এটা হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন। এবং আমার যদি বুঝতে ভুল না হয়ে থাকে, এরপরে 16 তারিখের পরে নাহিদকে সম্ভবত তুলে নেওয়া হলো এবং অন্যদেরকেও, অন্যরাও ঘাটাঘাটিতে বাধ্য হলো। আমি পুসাব নামে একটা আছে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, ওদের ফেসবুক পেজে প্রথম আমি দেখি তারা এক দফায় চলে গেছে, শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে তারা। ঠিক আছে,
তো তারপরে এটা হয়ে গেল এক দফার আন্দোলন, এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন দফা এসেছে। এই যে ছাত্র নেতৃবৃন্দের কাছ থেকে 9 দফা এসেছে, একবার পুসাবের আসছে 6 দফা, এরকম 5 দফা, অনেকবার অনেক দফা আসছে। আমি এর একটা দফার মধ্যেও রাষ্ট্র সংস্কারের কথা পাইনি। আপনারা যদি পেয়েছেন কিনা সৈয়দ আব্দুল্লাহ বলতে পারবেন ভালো পেয়েছেন কিনা। তাহলে এখন যেই কাজটা রাজনৈতিক নেতৃবৃন্দের করার কথা, নির্বাচিত ম্যান্ডেট পাওয়া নেতৃবৃন্দের করার কথা, সেটা আপনারা কেন করার জন্য পারাপারি শুরু করে দিয়েছেন? এটা হচ্ছে আমার খুব সিম্পল একটা প্রশ্ন। তার মানে আপনারা সরাসরি নির্বাচন চাচ্ছেন, মানে নির্বাচনের রোডম্যাপ এবং সরকার না, ডেফিনেটলি কিছু সংস্কার প্রয়োজন, ডেফিনেটলি কিছু সংস্কার প্রয়োজন, কিন্তু এমন সংস্কার করতে যাবেন না যেটা সংবিধান আপনাকে অ্যালাউ করে না। এখন আপনারা বলছেন না এই সংবিধান কার্যকরী না, এইটা কিন্তু আসলে একটু অতিরিক্ত কথা হয়ে যায় আসলে। ঠিক আছে, সংবিধান সংস্কার করবেন, আপনারা সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাবেন বলছে। সংস্কার যে কমিটি করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করেছিলেন, তাদের প্রতিনিধি আছে ওখানে। সংস্কার করে তারা যদি এটার মধ্যে ভুল ধরে তখন কি করবেন? এইটাই হচ্ছে প্রশ্ন, যে পিপলস পার্টিসিপেশন এখানে নাই। যে আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে সমালোচনা, সরকারের সমালোচনা করা যাবে না, এই ধরনের একটা আমাদের চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে, যে কারণে আমরা সমালোচনা, গঠনমূলক সমালোচনা করলেও অনেকে অনেক হাই হয়ে যাচ্ছেন। এবং আমি ওই ছাত্র নেতৃবৃন্দকে বলবো যে দেখেন, আমাদের বয়সও হয়েছে, আমরা রাজনীতিও করছি অনেকদিন যাবৎ, অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটা নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে গিয়ে অর্জন করতে হয়। তো অভিজ্ঞতাকে আপনি ফেলে দিতে পারেন না। এই যে আপনারা বলছেন প্রবীণকে ফেলে দিয়ে একেবারে সব নবীন দিয়ে সরকার চালাবেন, পারবেন না, এটা সম্ভব না। আপনি যখন এত প্রবীণকে খারিজ করে দেবেন, তা সমাজের কত অংশকে আপনার খারিজ করে দিচ্ছেন? আপনার বুঝতে পেরেছেন কি বলছেন, কি বলতে চাচ্ছেন? ধন্যবাদ। আচ্ছা, বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন, দ্রুত রোডম্যাপ, আর আপনারা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা বলছেন যে সংস্কার করতে হবে এবং পাশাপাশি নির্বাচনের দিকেও যেতে হবে। তো অনেকেই বলছেন যে সরকার আসলে এই সংস্কারের নামে দীর্ঘদিন বা দীর্ঘ বছর ক্ষমতায় থাকতে চায়। আপনি এই স্পিরিট সম্পর্কে কি জানেন? আসলে আমি যখন কথা বলবো আমার ব্যক্তিগত অভিমতের উপরেই কিন্তু কথা বলবো, এটা কোনো কালেকটিভ মতামত না, একেবারেই আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। ব্যাপারটা হলো দুইটা আলোচনায় পাশাপাশি জরুরি। দেখবেন আমাদের তরুণদের জায়গা থেকে অনেকেরই ভেতর কিন্তু আবেগটা অনেক বেশি। আমি এই ব্যাপারটাকে দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। আন্দোলনের টাইমে আবেগটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে কথা বলছি, অ্যাপোলো ভাই, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো ভাইরাও বাংলাদেশে কিন্তু অনেক আন্দোলন করা মানুষ, উনিও অনেক পোর খাওয়া মানুষ। এমনকি স্বৈরাচারী রেজিমে উনার কিন্তু দেশের নিরাপত্তাহীনতার জন্য উনার কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, অনেক স্যাক্রিফাইস আছে ওয়াহিদুজ্জামান ভাইদের। সো আমি যেটা বিশ্বাস করি, আবেগটা খুব জরুরি আন্দোলনের টাইমে, কিন্তু আন্দোলন যখন শেষ হয়ে গেল ওই টাইমে আবেগের চেয়ে যুক্তি ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের তরুণ বয়সের সমস্যা কি, আমরা নিরন্তর শুধু ছুটেই চলতে চাই, কিন্তু কোথায় কোথায় আবার থামতে হয়, এইটা বোধহয় আমরা একটু বুঝতে ভুল করে ফেলি। সো আমি কিন্তু এই ক্রিটিসিজমটা দিয়েই শুরু করলাম ব্যাপারটা বোঝানোর জন্য, কারণ অনেক ক্ষেত্রে অনেক ছাত্রদের জায়গা থেকেও ব্যাপারটা যদি এমন করে রাজনৈতিক দলদের কন্ট্রিবিউশনটাকে যদি একদম ভিলিফাই করে ফেলে, এই ব্যাপারটা শুধু অযৌক্তিক যে তাই না, একেবারেই অন্যায্য একটা কাজ। কারণ শেখ হাসিনা 2024 সালের জুলাই মাসে আব্দুল্লাহ আজকে একটা স্ট্যাটাস দিয়েছে ছাত্রদল সম্পর্কে, তার একটা আচ্ছা আমি এখন পর্যন্ত দেখিনি, আমার খুব ভালো ফ্রেন্ডও, আমি পরবর্তীতে নিশ্চয়ই দেখব, কিন্তু আমার অ্যাসেসমেন্টটা আমি বলি। শেখ হাসিনা হঠাৎ করেই 2024 সালের জুলাই মাসে এসে স্বৈরাচার হয়ে যায়নি। যেদিন থেকে শেখ হাসিনা 2011 সালে পঞ্চদশ সংশোধনী ওই যে নিয়ে আসলো, মানে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে ফেললো, ওই দিন থেকেই বোঝা যাচ্ছিল যে শেখ হাসিনা স্বৈরাচার হবেই, একদম প্রত্যয় যোগ করে বলছি, এবং তাই কিন্তু হয়েছে। তার মানে শেখ হাসিনা 2014 সালের ইলেকশন যে ওইভাবে করবে, 18 সালের ইলেকশন ওইভাবে একটা করবে, 2024-এর 7 জানুয়ারি ইলেকশন এইভাবে করবে, প্রত্যেকটা ক্ষেত্রে সে যে স্বৈরাচারী হবে সেটা তো অনেক আগের থেকেই নির্ধারিত। এখন 2014 সালের পরে কেউ যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে, 18-র পরে কেউ যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে, ইভেন 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের পরেও যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে, এর মিনিংটা হলো জেনে শুনে আপনি একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে সমর্থন দিচ্ছেন আপনার কিছু লাভের গুড় খাওয়ার আশায়। তার মানে শেখ হাসিনা তো দীর্ঘদিন যাবতই স্বৈরাচার। আপনি অন্য টাইমে যদি কথা না বলেন, এই টাইমগুলোতে অনেকেই কথা বলে নাই, কিন্তু রাজনৈতিক দল তো কথা বলেছে।
এই যে অ্যাপোলো ভাই নিজেও দেশ ছাড়া হতে হয়েছে, তাদের স্যাক্রিফাইস নাই? এবং 2023 সালে ইলেকশনকে কেন্দ্র করে বিএনপি রাস্তায় যেভাবে ক্র্যাকডাউনের শিকার হয়েছে, অনেক যেহেতু আমি ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবেও কাজ করি, অনেক নেতাকর্মীকে আমি দেখেছি ঘর ছাড়া হয়ে গেছে, তার ছোট বাচ্চা মানে তার দুধ কেনার টাকা বাড়িতে পাঠাইতে পারে নাই, 50-60টা করে মামলা আছে, বিএনপির অনেক নেতার নামে 100, 200, 300 মামলা আছে, জামাত তো 2013-14 সালে ক্র্যাকডাউনের শিকার হয়ে গেছে। তাদের স্যাক্রিফাইসকে আপনি মূল্যায়ন করবেন না? তারা তো ক্রমাগত রাস্তায় ছিল, এবং একটা দেয়াল একদিনে ধরেন ভাঙে না, অনেক দিন ধরে অনেকেই ধাক্কাচ্ছে, একেবারে লাস্টের একটা ধাক্কায় যদি দেয়ালটা পড়ে যায়, এখন যার ধাক্কায় দেয়ালটা পড়লো তারা যদি বলে আমরাই সব করেছি, এটা খুবই অন্যায্য একটা কাজ। কারণ ওই দেয়াল ভাঙার জন্য প্রথম থেকে 99তম আঘাত, প্রত্যেকটা আঘাতের কালেকটিভ কন্ট্রিবিউশনটা আছে। এবং এই আন্দোলনেও রাজনৈতিক দলগুলো সরাসরি পার্টিসিপেশন ছিল। আমি অন্তত পক্ষে জানি বেশ কিছু পয়েন্টে অনেক সমন্বয়ক ছিল না, ওই জায়গায় সমন্বয়কের জন্য না, সাধারণ মানুষ একেবারে সময়ের প্রয়োজনে তারা রাস্তায় নেমে গেছে, আমজনতার আন্দোলন ছিল। পলিটিক্যাল পার্টির নেতারা, তাদের কত ক্যাজুয়ালিটিস হয়েছে না, অনেক দলের লোকজন কিন্তু মারা গেছে। সো প্রত্যেকেরই স্যাক্রিফাইসটা আছে। এবং আমি আবেগের কথাটা কেন বললাম, দেখেন আবেগ যদি না থাকে কেউ বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে না, কিন্তু আন্দোলনটা যখন শেষ হয়ে যাবে, দেশ গঠনের যখন সময়, তখন শুধু আবেগ দিয়ে চলবে না, তখন যুক্তিটা বেশি জরুরি। কিন্তু অনেকেই বোধহয় এই দুইটার ভেতরে তালগোল পাকিয়ে ফেলছে। অনেকে আবার যেটা মনে করছে রাজনীতিটা একটা টি-20 ম্যাচ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি একটা টেস্ট ম্যাচ। রাজনীতি এত চট করে কোনো কিছু বললাম ব্যাপারটা এটা না। এবং আর একটা ব্যাপার হলো, বর্তমান যে সংকট, একটা ভিজিবল একটা সংকট দেখা যাচ্ছে, রাজনৈতিক দল, ছাত্র এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই তিনটার ভিতরে একটা ব্রিজ দরকার ছিল। সবার একটা কালেকটিভ ঐক্য থাকার দরকার ছিল যে শেখ হাসিনা যাতে পুনর্বাসিত না হয়, এই পয়েন্টে আমরা সবাই এক থাকব। নতুন একটা বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, এই পয়েন্টে আমরা সবাই এক থাকব। এবং এই জায়গাতে আমি নাম উল্লেখ না করেই বলছি, কিছু কিছু ব্যক্তি ছাত্রদেরকে এমনভাবে ড্রাইভ করার চেষ্টা করছে, এসেনশিয়ালি এই ছাত্রদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক এন্টিটির শত্রু বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা করলে কিন্তু ঐতিহাসিক একটা ভুল হবে। আমি যেহেতু রাজনৈতিক একটু পড়াশোনাটা আমার খুবই আগ্রহের জায়গা, 71-এর পরে জাসদের যে অবস্থা হয়েছিল, যদি এই অবস্থা চলতে থাকে, জাসদের যারা নেতাকর্মী ছিল দেখবেন রাজনীতির চোখে তারা কিন্তু সাইড হয়ে গেল। সো আমি কখনোই চাই না এই ছাত্রদের স্পিরিটটা সাইডেড হয়ে যায়, এবং যদি রাজনীতির শত্রু বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হবে। আবার রাজনৈতিক দলগুলোরও কিন্তু পুরাতন ধ্যান ধারণা আছে, অনেক পুরাতন ধ্যান ধারণা আছে, যারা আসলে এই তরুণ প্রজন্ম যারা ভোট দিতে পারেনি, তাদের যে মনোভাব সেটা বুঝতে তারা কিন্তু সমর্থ হচ্ছে না। এই দুইটার ভিতরে একটা মেলবন্ধন থাকার দরকার ছিল, ডায়ালগের দরকার ছিল, এবং একই সাথে সরকার, এই সরকারের সিরিয়াস যেটা প্রবলেম আমি বর্তমানে দেখছি, পিপল টু পিপল কমিউনিকেশনের ঘাটতি। এই ঘাটতিটা হওয়ার কারণেই স্বৈরাচারের ডিরেক্ট যারা সমর্থক ছিল তারাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হচ্ছে না। লাস্টে দুজন উপদেষ্টা যখন নিয়োগ দেওয়া হয়, সমন্বয়করা রাস্তায় নেমে গেছে, তাদের কাছে শোনা হয়নি। সো এই যে কোঅর্ডিনেশনের অভাব, এই দায়টা কিন্তু সবারই আছে। এবং আমি এসেনশিয়ালি যেটা মনে করি, রাজনৈতিক সংকট কাটানোর জন্য রাজনৈতিক দলই এটা পারে, কারণ তাদের সেই ম্যান পাওয়ার এবং স্ট্র্যাটেজিগুলো আছে। এবং আরেকটা ব্যাপার বলে রাখাটা খুবই ভালো, আমি সংস্কারও চাই, কারণ বিগত 15 বছরে একটা ইলেকশন করার জন্যও যে মেকানিজম, সেটা কি শেখ হাসিনা আস্ত রেখেছে? ইলেকশন কমিশন কি ওইটা ছিল, নাকি ওইটা ছিল ইলেকশন কমিশন লীগ? যে পুলিশ ছিল ওইটা তো ছিল পুলিশ লীগ, সচিবালয়ে ছিল সচিব লীগ। তাহলে আপনি একটা ইলেকশন করবেন কিভাবে? এবং দেশের একটা সুবর্ণ সুযোগ এসেছে, কিন্তু একটা ঝামেলা আছে। রাজনৈতিক দলগুলো থেকে যদি ম্যান্ডেট চাওয়া হয়, এটাও ভুল কোনো কারণ না। আমি আগেই বলেছি, রাজনীতিটা আমি দীর্ঘদিন যাবত আমি খুবই ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করি। রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা ভয় আছে। 1/11-র মতো কিন্তু একটা ঘটনা ঘটেছে, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো ভাই নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন। 1/11 সরকারের যে ওই যে -2 ফর্মুলা, এই জাতীয় কারণে তো রাজনৈতিক দলগুলো তো উগ্রীব হয়ে থাকবে। এবং আমার কাছে যেটা মনে হয়, বিএনপির বক্তব্যও আমি শুনেছি, সবার বক্তব্যও শুনেছি, সরকার সংস্কার করবে, কিন্তু ক্লিয়ার যদি একটা রোডম্যাপ থাকে যে আমরা এইটা সংস্কার করব, করার পরে আমরা অগ্রসর হব, তাহলে বোধহয় রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে একটু স্থিরতা নেমে আসতো। কিন্তু আপনি ক্লিয়ার কাট বলবেন না যে এই সংস্কার হবে এবং এতদিনের ভেতরে এটা হবে। একটা ক্লিয়ার রোডম্যাপ তারা চায়।
এটা কেন চাচ্ছে? ওই 1/11 তো বাজে একটা মেমোরিও আছে। এই জন্য আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে ব্যাপারটা ব্যাখ্যা করাটা অত্যন্ত জরুরি। আচ্ছা, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, অনেকেই বলছেন যে আপনারা নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন, আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, যেহেতু আপনারা মানে নির্বাচন হলেই একতরফা অনেকটা আপনারা ক্ষমতায় যেতে পারবেন, অনেক আসন পাবেন, মাঠ প্রায় খালি। তো আপনারা বলেছেন আনুষ্ঠানিকভাবে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ চান, কিন্তু কবের মধ্যে নির্বাচন হওয়া উচিত বা আপনারা চাচ্ছেন এটা কিন্তু স্পষ্ট করেননি। এই সম্পর্কে কোনো তথ্য কি আপনি দিবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমরা রোড ম্যাপ চেয়েছি, আমরা কিন্তু কোনো ডেডলাইন দেই নাই। ডেডলাইন একটা সম্ভাব্য একটা ডেডলাইন দিয়েছেন সেনাপ্রধান, 18 মাস বলেছিলেন। জি, তা আমরা সেটাকে ধরে নিয়েছি, তাহলে হয়তো আগামী ডিসেম্বর, মানে এই ডিসেম্বরের পরের ডিসেম্বর, 2025-এর ডিসেম্বর এই নাগাদ হতে পারে। এখন কথা হচ্ছে আপনি 1 বছর সময় নেন, 6 মাস সময় নেন, 3 মাস সময় নেন, কতদিন সময় নেবেন সেটা ইম্পর্টেন্ট না। আপনাকে তো একটা রোড ম্যাপ তৈরি করতে হবে যে আমি আগামী 3 মাসের মধ্যে আমি গ্রাসরুট লেভেলে লোকাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলো আছে, ঠিক আছে, এইগুলোকে আমি সঠিক মানে ট্র্যাকে নিয়ে আসব। কারণ এই বাংলাদেশের সৈয়দ আবদুল্লাহ যেটা বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় যে স্তম্ভ পিলার যেগুলো আছে এগুলো সবগুলো নষ্ট করে ফেলেছে। নির্বাচন কমিশন বলেন, স্থানীয় সরকার বলেন, আপনার মাঠ প্রশাসন বলেন, তারপরে হচ্ছে পুলিশ, বিজিবি, আর্মির জেনারেলরা ওনাকে পায়ে হাত দিয়ে সালাম করতো। এই জিনিসগুলো থেকে এই বের করে আনা, মাঠে থাকবেন ডিসিরা, মাঠে থাকবেন হচ্ছে ইউএনওরা, এই লোকগুলোকে, সঠিক লোকগুলোকে এখানে যদি আপনি না বসান তাহলে সুষ্ঠু নির্বাচন পাবেন না। দেখেন, বিএনপি বারবার বলে এসেছে, প্রথম থেকেই বলে এসেছে তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়। আর বিএনপি যেটা বলেছে, আজ থেকে প্রায় আড়াই বছর আগে বিএনপি কিন্তু 31 দফা দিয়েছে। এই 31 দফার মধ্যে কিন্তু বিএনপি সবকিছু স্পষ্ট করে দিয়েছে তারা আসলে কি চায়, তারা কি কি করবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো সব বিএনপির 31 দফায় দেখেন আছে। ওই প্রপোর্শনের পার্লামেন্টারি সিস্টেম ছাড়া আর বাকি সবই দেওয়া আছে। এখন আপনি যদি বলেন যে এই সংস্কারগুলো আমার 3 মাসের মধ্যে এই অংশটা করব, বাকি 3 মাসে এই অংশটা করে, আপনার একটা প্ল্যানিং তো দিতে হবে। সেটা কিন্তু হয়ে যায়। আপনি গত 100 দিনে কি করেছেন, এইটার যদি আমরা, যেহেতু গঠনমূলক সমালোচনা করা উচিত, এইটা যদি আমরা হিসেব করতে বসি তাহলে কিন্তু আসলে আমাদের হতাশ হতে হয়। স্বাস্থ্য উপদেষ্টা, আমার হিসাব মতে স্বাস্থ্য উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দ্রব্যমূল্যের দাম মানে সহনসীমার বাইরে চলে গেছে। তারপরে গার্মেন্টস শ্রমিকরা তারা বিক্ষুব্ধ। এখন এইরকম যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? এর কারণ হচ্ছে যে আমরা তাদেরকে, তারা আমাদের উপরে, এই সরকারের উপরে একটা আস্থা রেখে বসে আছে। দেখেন, এত দ্রব্যমূল্যের দাম এত বেড়েছে, তারপর কিন্তু কেউ রাস্তায় নামছে না মিছিল করতে, কারণ তারা সরকারকে একটা সময় দিচ্ছে। কতদিন সময় দেবে বলেন তো? তাহলে একটা রোডম্যাপ দরকার ছিল না, যে কালোবাজারি যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা। একজনকে কি বিচারের আওতায় এনেছে? একজনকেও আইনের আওতায় আনে নাই। আচ্ছা, আপনাকে একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় পিনাকি ভট্টাচার্য, উনি বাংলাদেশের সাথে একটা ইন্টারভিউতে বলেছেন যে সরকারের যে এই মাজাভাঙা অবস্থা, লেজে গোবরে অবস্থা, এর জন্য বিএনপিরও দায় আছে। আপনি কি এই দায় নিতে রাজি আছেন? আমি বলতে আপনাকে বিএনপির কথা বলছি। এটা ডেফিনেটলি বলতে পারেন, আউট অফ অ্যাঙ্গার উনি হয়তো বলতে পারেন, বা হয়তো কোনো একটা কনটেক্সটে উনি বলতে পারেন। বিএনপির দায় ডেফিনেটলি চলে আসতে পারে, কারণ হচ্ছে বিএনপি তো এই সরকারকে পুরোপুরি দিয়ে বসে আছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে বসে আছে। বিএনপি বলছে যে কোনো মূল্যে এই সরকারকে সফল মানে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে সফল করতে হবে। বিএনপি তো চায় এই সরকার সফল হোক। বিএনপি চায় এই সরকার বিএনপিকে বলুক যে ঠিক আছে, আপনারা এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমাদের হেল্প দরকার। বিএনপিটা পছন্দ করে, বিএনপি আগ্রহের সাথে এটা কাজটা করে দেবে। বিএনপিতে কারণ যেই কাজগুলো ওনারা করতে চাচ্ছেন, এইগুলো নিয়ে বিএনপি গত 2-3 বছর যাবৎ খুব
মানে খুব নিবিড়ভাবে কাজ করেছে বিএনপির কিছু মানুষ, যে কোন কোন জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন, কোন কোন পয়েন্টগুলোতে সংস্কার। খেয়াল করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছেন, উনি উনার সাথে কাজ করে আমি যেটা বুঝেছি, উনি যেটা বলেন সেটা উনি মিন করে বলেন, সেটা উনি করবেন। উনি বলেছেন যে নির্বাচনের পর জাতীয় সরকার তৈরি করতে হবে, কারণ এমন কিছু সংস্কার প্রয়োজন যেটা সরকারের নির্বাহী আদেশে কখনো করা যায় না। পরবর্তী সরকার যদি, সংসদ যদি এটা পাশ না করে, তাহলে এই সরকার বিপদে পড়ে যাবে। এই জন্য এটা সংসদ থেকে করতে হবে, সরকারে নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে, সংসদ থেকে পাশ করিয়ে করতে হবে, এবং তার জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করা প্রয়োজন, সেখানে সর্বসম্মতভাবে অংশগ্রহণ করা প্রয়োজন, এবং সেই জন্যই প্রয়োজন একটি নির্বাচন উত্তর জাতীয় সরকার, আচ্ছা, এবং সকল রাজনীতিকের অংশগ্রহণে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু এটা ফয়সালা হওয়া সম্ভব। আচ্ছা, ধন্যবাদ। আমি সাইয়েদ আবদুল্লাহর কাছে জানতে চাচ্ছি, ওনারা 31 দফার কথা বলছিলেন। 31 দফায় সুন্দর সুন্দর কথা আছে। আমরা প্রতিটা নির্বাচনের আগেই সব পলিটিক্যাল পার্টি, ইভেন যাদেরকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ, তারাও অনেক সুন্দর সুন্দর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আমরা দেখেছি পরিস্থিতি পুরোপুরি উল্টা। তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। তো বিএনপির যে 31 দফা, এটাও একই রকম পরিণতি ভোগ করবে, এরকম জনগণের অনেকের মনে আশঙ্কা আছে। আপনার কাছে কি মনে হয়? সবার আগে একটা প্রশ্নের উত্তর দেওয়াটা জরুরি, যে আপনি যখন বলবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের আকাঙ্ক্ষা নিয়ে যে প্রতিশ্রুতি দেয় সেটা ফলো করে না, একই স্কেলে আমি সব রাজনৈতিক দলের কথা মানতে রাজি আছি, আওয়ামী লীগের রাজনৈতিক দফাগুলার কথার সাথে আমি একমত না। আওয়ামী লীগ বর্তমান কনটেক্সটে বিগত দিনগুলোতে যা করেছে, তারা তো ইলেকশনকেই খেয়ে দিয়েছে। তার মানে আওয়ামী লীগ আর রাজনৈতিক দলই ছিল না। কাজেই অন্য দলের প্রতিশ্রুতির সাথে একই স্কেলে আওয়ামী লীগের প্রতিশ্রুতিকে আমি কোনো অবস্থাতেই মানতে রাজি না। খুবই স্পষ্ট ভাষায় আমার অবস্থানটা জানিয়ে দিলাম। তারপর আমি বলি যে 31 দফাটা আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি, এবং সেটা 2023 সালেও না, ইভেন 2022 সালে করা হয়েছে। 2022 সালে বিএনপি রাস্তায়ও অনেক জায়গায় দাঁড়ানোর আগেই আওয়ামী লীগ ক্র্যাকডাউন চালিয়ে দিত। ওই অবস্থায় 31 দফাটা দেওয়া ছিল খুবই ইতিবাচক একটা দিক। আমার যেটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, 31 দফার 100% না, 31 দফার যদি 60%ও বলবৎযোগ্য হয়, বাংলাদেশ বর্তমান বাংলাদেশের তুলনায় অনেক গুণ ভালো হয়ে যাবেই। কিন্তু আমরা যদি চমৎকার একটা বাংলাদেশ দেখতে চাই, আমি এক্স্যাক্টলি 31 দফার পুরোটাই বাস্তবায়নযোগ্য দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর মনোজাগতিক পরিবর্তন ঘটছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 2024 সালের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যারাই বাংলাদেশে রাজনীতি করবে, দেখবেন রাজনীতি করার সময়ে তাদের মনের ভেতরে একটা জায়গা সবসময় কাজ করবে, মানুষ এখন প্রশ্ন করতে শিখে গেছে। একটা সময়ে মানুষ, আমি সবসময় বলি যেটা, যে বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকা উচিত না। সংবিধান সংস্কার কমিশনেও আমার মতামত যখন আমি অফিসিয়ালি উত্থাপন করেছি, আমি ওই জায়গাতে বলেছি এই বাংলা নামটা চেঞ্জ হওয়াটা জরুরি। যিনি অনুবাদ করেছিলেন, ওই যে প্রয়াত আনিসুজ্জামান, উনি এই অনুবাদটা কারেক্টলি করেন নাই, কারণ গণপ্রজাতন্ত্রী হতে পারে না, কারণ এই প্রজা বলতে কিছু বাংলাদেশে থাকা উচিত না, কারণ রাজা থাকলেই তো প্রজা আসে, আমরা তো কেউ রাজা না, দেশের মালিক তো দেশের জনগণ। সো এতদিন মানুষ নিজেদেরকে প্রজাই ভাবত, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে একটা জিনিস হবে, কেউই আর আনচ্যালেঞ্জড অবস্থায় রাজনীতি করতে পারবে না। আমি বলছি না যে রাজনৈতিক নেতারা সব ফেরেস্তা হয়ে যাবে, রাজনৈতিক দল XYZ সবাই ভালো হয়ে যাবে না, কিন্তু মানুষ কিন্তু আগে যে প্রশ্ন করতে ভয় পেত, মানুষ এখন সেই প্রশ্নটা করবে, এবং সেটার সাথে রাজনৈতিক দলগুলোর অ্যাডাপ্টেশন হবে কিনা এই ব্যাপারটা জরুরি। এবং কেউ যদি অ্যাডাপ্টেশনে না আসে, তাহলে যেটা হবে, এই রাজনৈতিক দলগুলোর পরিণতিও কিন্তু মানুষের মনের সাথে যাবে না। এবং শেখ হাসিনার মতো এত শক্তিশালী একটা ফ্যাসিস্ট রেজিম যদি পড়ে যেতে পারে, অন্যদের ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের সংকট তৈরি হবে। আমি সবসময় একটা কথা বলি, তারেক রহমানের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে স্টেটসম্যান হওয়ার। স্টেটসম্যান হওয়া আর একটা সরকারের প্রধান হওয়া, দুইটার ভেতর কিন্তু যোজন পার্থক্য আছে। যে কেউই সরকারের প্রধান হতে পারে, কিন্তু স্টেটসম্যান হওয়ার সুযোগটা কিন্তু সবাই পায় না। স্টেটসম্যান হওয়ার সুযোগ পেয়েছিল শেখ মুজিব, এটা প্রফেসর আব্দুর রাজ্জাক ছিলেন জাতীয় অধ্যাপক, উনি কিন্তু বলেছিলেন, কিন্তু শেখ মুজিব সেটা খুব বাজেভাবে এক্সপ্লয়েট করে একজন স্বৈরাচার হয়ে গেল। বাংলাদেশের তো প্রথম স্বৈরাচার শেখ মুজিব, এটা কিন্তু সত্য একটা ঘটনা, যেটা আমাদের তরুণদেরকে ভুলিয়ে রাখা হয়েছিল, সেই ইতিহাস কোথাও ছিল না। এবং তার ফলশ্রুতিতে যেটা হয়,
দেখবেন এই স্টেটসম্যান হওয়ার, জিয়াউর রহমান কিন্তু স্টেটসম্যান হওয়ার পথে খুবই এগিয়ে গিয়েছিলেন। ওনাকে যদি ওইভাবে নির্মমভাবে না মেরে ফেলা হতো, উনি কিন্তু বাংলাদেশের ডাইনামিক একটা চেঞ্জ নিয়ে এসেছিলেন। এবং আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের আবার সেই সুযোগটা তৈরি হয়েছে। এখন অনেক মানুষ আছে রাজনৈতিক ব্যক্তিদের ভেতরে, মানে পলিটিক্সের ভেতরে একটা বাজে পলিটিক্স থাকে। সো পলিটিক্যাল দলগুলা কি সেটা নিজেদের ভেতরে সংস্কার করার পদক্ষেপ নিবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ওই 23 দফা যদি পারফেক্টলি বাস্তবায়ন করে, আমার যদিও 23 দফার সাথে আমার দুই একটা এডিশনাল পয়েন্ট আছে, যেমন পর 2 বার প্রধানমন্ত্রী হিসেবে থাকার যে কথা বলা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হওয়া উচিত। এক্স্যাক্টলি 2 বারের বেশি কারো প্রধানমন্ত্রী হওয়া উচিত না। এবং দলগুলোর ভেতরেও গণতন্ত্র থাকা উচিত, মানে যে কেউ সভাপতি হবে, যে কেউ সেক্রেটারি হবে, এইটাও হওয়া উচিত না। তো যাক, সেই আলাপে যাব না, অনেক লম্বা আলাপ হয়ে যাবে। কিন্তু যদি রাজনৈতিক দলের ভেতরে সংস্কার হয়, মেরিটোক্রেসির ভিত্তিতে যদি রাজনৈতিক নেতা নির্বাচিত হয়, তাহলে দেখবেন ওই যে 31 দফা, এটার যদি 60% to 70% এক্সিকিউট হয়, চমৎকার একটা বাংলাদেশ আসা পসিবল। সমস্যাটা কোথায় জানেন? রাজনৈতিক নেতাদের ভেতরে ঢাকায় বসে যে পলিসি ডিসিশন নেওয়া হচ্ছে, সেটা রুট লেভেলে কার্যকর হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু রুট লেভেলে যারা আছে দেখবেন তারা চাঁদাবাজি করে, বালুমহল দখল করে, বাজার দখল করে, বাস স্ট্যান্ড দখল করে। এইটা করে তারা জনগণের মনে এই যে কেন্দ্র থেকে যে ডিসিশনটা নেওয়া হয়, সেই জায়গাটা একেবারে তছনছ করে ফেলে। আমি যদি খুবই ফেয়ার কমেন্ট করি, এই গণ অভ্যুত্থানের পরে তারেক রহমানের পক্ষ থেকে এবং বিএনপির টপ লেভেলের জায়গাগুলো থেকে, কমান্ডিং জায়গাগুলো থেকে খুবই ভালো কিছু ডিসিশন নেওয়া হয়েছে। জাতীয় সরকারের যে প্রস্তাবের কথা ওয়াহিদুজ্জামান ভাই বলছিলেন, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ডিসিশন। কিন্তু সমস্যাটা হলো রুট লেভেলের অনেক কর্মীরা তারা তো অনেক অপকর্ম করছে। ইন দ্য মিন টাইম মানুষ তো দেখতে চায় না যে বাজারে এখনো চাঁদাবাজি চলতে থাক, বাস স্ট্যান্ড দখল হয়ে যাক, ট্রাক স্ট্যান্ড দখল হয়ে যাক, বালুমহল দখল হয়ে যাক, বিভিন্ন ঘাট দখল হয়ে যাক। কিন্তু সেই কাজটাও কিন্তু অনেকে করছে। এটা দলের প্রধানরা চাচ্ছে না, কিন্তু হচ্ছে। তাহলে এদেরকে বাধাটা দিবে কে? আবার একই সাথে কিছু প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসিত রূপে চলবে কিনা, যেমন দুদক। দুদককে নিয়ে আমি কথা বললে আমি বলি দুনিয়ার সবচেয়ে বড় দুর্নীতির আঁকড়া এই দুদক। তাহলে দুদকের ভেতরের দুর্নীতিটা দেখবে কে? আমি চাই সামনের বাংলাদেশে মানবাধিকার কমিশন, দুদক, এই প্রতিষ্ঠানগুলো 100% স্বায়ত্তশাসন ভোগ করুক এবং বাংলাদেশটা ওই লেভেলে চলে যাক যেই জায়গায় দলের ভেতরের নেতারাও যাতে দলের প্রধানকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে এই কাজটা ভুল হচ্ছে। এই কালচারটা ছিল না জন্যই তো শেখ হাসিনা হয়ে যেতে পেরেছে। সো সামনেই রাজনৈতিক দলের ভেতরের যে সংস্কার, আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোরও এটা ভাবা উচিত এবং তরুণদের পালসটা বুঝতে পারছেন কিনা। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, এই জেনারেশনের যে এক্সপেকটেশন, সেটা কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে ইগনোর করা হয়। এই জন্য রাজনৈতিক দলের ভেতরেও জেনারেশনাল কিছু ব্রিজ তৈরি করা দরকার। এইটা যদি হয়, আমার কাছে মনে হয় সেটা খুবই ইতিবাচক এবং চমকপ্রদ একটা বাংলাদেশ গঠন হতে পারে, সেটার একটা স্বপ্ন সেতু হতে পারে। ধন্যবাদ। আমরা শেষ করব অধ্যাপক ওয়াহিদুজ্জামানের কাছে। আমার শেষ প্রশ্ন, সাইদ আব্দুল্লাহ যেটা বলছিলেন যে বিএনপির বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, আপনারাও দেখেছি যে হাজারের বেশি নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করেছেন নানা রকম অপকর্মের সাথে যুক্ত হওয়ার কারণে। তা আপনারা এখন ক্ষমতায় নাই, এই অবস্থায় এরকম যদি আপনাদের কর্মী বাহিনী বা তৃণমূলের নেতাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারেন, ক্ষমতায় যখন আসবেন তখন আপনারা গুড গভর্নেন্স দিতে পারবেন, সুশাসন দিতে পারবেন, এই আশা তো সবাই করতে পারছে না। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। আপনি নিজেই বললেন কিন্তু যে 2000-এর বেশি নেতাকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে বিভিন্ন অভিযোগে। দেখেন, এটা একটা রেকর্ড, পৃথিবীতে এটা একটা রেকর্ড। বিলিভ মি, খুঁজে দেখেন, কোথাও নেই। মাত্র 3 মাসের মধ্যে একটা রাজনৈতিক দলের এত সংখ্যক নেতাকে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে, এটা একটা রেকর্ড। আপনার কাছে কি মনে হচ্ছে না যে এটা নিয়ন্ত্রণ করার জন্যই হয়েছে এবং এই কারণেই নিয়ন্ত্রিত আছে? দেখেন, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বিভিন্ন স্বয়ং বদিউল আলম মজুমদার নিজে বলেছেন যে দেখেন, বিদেশিরা ভয় পায়, যে সরকার চেঞ্জ করতে ভয় পায়, যে এদের চলে যাওয়ার প্রথম রাতে মিনিমাম 1 লক্ষ লোক মারা যাবে এবং মিনিমাম 1 মিলিয়ন লোক, 10 লক্ষ লোক তারা দেশান্তরী হবে। এত বড় একটা রিফিউজি ফোর্সকে তারা আশ্রয় দিতে হবে, এটা নিয়ে তারা ওবায়দুল কাদের 3 থেকে 4 লক্ষের কথা বলেছিল। হ্যাঁ, এখন দেখেন, এই যে সরকার পতন হলো, আপনি কি জানেন যে তারেক রহমান সাহেব কি করেছেন? 3 দিন ঘুমান নেন।
ওনার কাছে ফোন আসে, কারণ পুলিশ থানা ছেড়ে পুলিশ পালিয়ে চলে গেছে। জি সেনাবাহিনী এসে বিএনপির একজন নেতাকে দেখতে দিয়ে গেছে, ভাই একটু দেখে দেখেন থানাটা, তারা পাহারা দিচ্ছেন। আমি একটা টিভি স্টেশনের কথা জানি, আমাদের এক নেতা তিনি 1 সপ্তাহ যাবৎ নিজের কর্মীদের দিয়ে টিভি স্টেশনটা পাহারা দিয়েছেন যাতে এটা পুড়ায় না দেয়। পুড়িয়ে দেওয়া তো কোনো সমাধান না। আপনি যদি অপরাধ করে থাকেন আপনাকে শাস্তি দিতে হবে। আপনার বাড়ি পুড়িয়ে দেওয়া কিন্তু কোনো সমাধান না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া কিন্তু কোনো সমাধান না। জি আচ্ছা, এখন এইটা কেন কাজ করতেছে না, বা কেন, ডেফিনেটলি আমি বলবো যে ডেফিনেটলি কন্ট্রোলে আছে, কিন্তু এটা কেন পুরোপুরি কাজ করছে না? পুরোপুরি কন্ট্রোলে নাই? কারণ কি, আইন শৃঙ্খলা, যেই কাজটা আইন শৃঙ্খলা বাহিনী করার কথা সেটা তো আমরা করতে পারবো না। আমরা কাউকে জেলে দিতে পারবো? আমি আমার ইউনিটের কেউ যদি একটা কোনো খুব অপকর্ম করে বা অভিযোগ আসে, আমি কি তাকে জেলে দিতে পারবো, অ্যারেস্ট করাতে পারবো? পারবো না। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না, তাদের কনফিডেন্স কমে গেছে, তাদের কনফিডেন্সটা ফিরে আনতে হবে। গভর্নমেন্ট কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর কনফিডেন্স ফিরে আনার জন্য এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নেই এমন কোনো কাজ করছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কথা এখন বলি, বাংলাদেশে রাজনীতিটা একটা পেশা এখন। মানে যারা রাজনীতি করে তারা এই রাজনীতি থেকে কিছু আয় করার চেষ্টা করে, ঠিক আছে? আমি যেমন একজন খুব সাধারণ একজন মানুষ, আমি চেষ্টা করি আয় রোজগার করার জন্য। সবাই কিন্তু এটা করে না। আমি অনলাইনে আউটসোর্সিং করি, এটা আমার একটা আয়ের উৎস। এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি, আমি জানি না দেখানো যাবে কিনা। সো দেখা যাচ্ছে কি, ব্যালেন্স দেখা যাচ্ছে? এবার বোঝা যাচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, কত? তো এইটা যদি আমি 3 মাসে আয় করতে পারি, ঠিক আছে, আমার বয়স 55, তাহলে একজন তরুণ অনেক আয় করতে পারবে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন আউটসোর্সিং, যে এটাকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। এবং এই যে যেটা দেখালাম পেপালের টাকাটা ব্যাংকের নেওয়া, মানে এই গেটওয়ের বিষয়টা সহজ করা হবে, যেন তরুণরা তাদের আয়টাকে সহজে নিতে পারে। এই ধরনের আয় যদি আমরা সৃষ্টি করতে পারি, এটা সরকারে গেলে সৃষ্টি করা সম্ভব, এই সরকারের পক্ষেও সৃষ্টি করা সম্ভব ছিল, এখনো সম্ভাবনা আছে। পেপালটাকে ফ্রি করে দেন, পেপালটা ইজি করে দেন। যারা আউটসোর্সিং করে তাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটির ভিতরে নিয়ে আসেন, তাদেরকে এই হেল্পটা করেন, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। তাহলে কিন্তু অনেকের এই যে রাজনীতির উপর নির্ভরশীলতা, এটা কমে যায়। যে একজন রাজনীতিবিদ, তাকে রাজনীতি করেই ইনকাম করতে হবে, তখন তো সে টেম্পো স্ট্যান্ড দখল করতে যাবে, তখন সে গুদারাঘাট দখল করতে যাবে। তো এইটা সরকারের গিয়েই করতে হবে, মানে সরকারের বাইরে বসে কিন্তু এটা একটা, আমি বলবো যে তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া, ওনারা যে কত ফ্যান্টাস্টিক একটা কাজ করেছেন, দলটাকে কিন্তু ভাঙতে দেন না। আপনি খেয়াল করেছেন, বিরোধী দলে গেলে দল ভেঙে যায়, বিরোধী দলে গেলে দল ভেঙে যায়। সরকারি দলে থাকলে আপনি দলকে রাখতে পারেন, নেতাকর্মীদের টাইট দিয়ে রাখতে পারেন, কারণ পুলিশ তখন আপনার হাতে। কোনো নেতা অপরাধ করার সাথে সাথে তাকে অ্যারেস্ট করাই দিবেন। আমার খেয়াল আছে বিএনপির এমপি নাসিরউদ্দিন পিন্টু, ওনাকে অ্যারেস্ট করাই দিলেন ম্যাডাম। একটা চাঁদাবাজির অভিযোগ আসলো, ওনাকে অ্যারেস্ট করাই দিলেন, উনি তখন এমপি। তার এই ধরনের অ্যাকশন তো আপনি বিরোধী দলে থাকা অবস্থায় নিতে পারবেন না। কিন্তু আপনাকে, আমি মনে করেছিলাম আপনি প্রশংসা করবেন যে আমরা এইভাবে গণহারে এত আমাদের নেতাদেরকে বহিষ্কার করে বা করে বা শোকজ করে আমরা দেশের পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করেছি। আর শুধু কি আমরা করেছি, অন্য কেউ করে নাই? শুধু কি বিএনপি করেছে? জামাতও বোধহয় চেষ্টা করেছে, আমরা যতটুকু জানি। জামাত, তারপরে আমাদের ছাত্ররা, অভিযোগ সবার বিরুদ্ধেই আছে। আমরা দেখেছি যে 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে যে কয়টা অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশে ঘটেছে এ পর্যন্ত, এই অভ্যুত্থান পর্যন্ত, সবগুলোই শেষ পর্যন্ত জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এই অভ্যুত্থানেরও পরিণতি কি তাই হতে যাচ্ছে? সাহেদ আব্দুল্লাহ, আপনি কি বলবেন, একটু সংক্ষেপে বলবেন। যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার আছে, আমার সহপাঠী, আমার জুনিয়র এবং অন্যান্য যারা আছেন, আমার যেটা কথা থাকবে, এখন থেকে প্রত্যেকটা কাজ ধীরস্থিরভাবে বিচার বিবেচনা করা উচিত, ক্যালকুলেশন করা উচিত। এবং কেউ এসে কিছু বলল, তার
ফলশ্রুতিতেই আপনি লাফিয়ে যা খুশি তাই করে ফেললেন, এই মানসিকতা দূর করা উচিত। করে প্রপার ক্যালকুলেশন করা উচিত যে আমরা যে এই কাজটা করছি, এই কাজের ফলে 2 বছর পরে কি ইম্প্যাক্ট পড়বে, 5 বছর পরে কি ইম্প্যাক্ট পড়বে, 10 বছর পরে কি ইম্প্যাক্ট পড়বে। এই অ্যানালাইসিসটা যদি করে কাজটা করা যায়, অন্তত পক্ষে অন্যান্য আন্দোলনের সাথে এইটার একটা ভিজিবল পার্থক্য থাকবে। কিন্তু সেটা যদি না করা হয়, বারবার করে আন্দোলনকারীরা যে ওই যে লাস্টে সাইডেড হয়ে যায়, সেই কাজটা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। এই জন্য আমার একটাই এক্সপেকটেশন থাকবে, সব জায়গা থেকে ধৈর্যশীলতার পরিচয়টা দিতে এবং ক্যালকুলেশন করে করে পরবর্তী স্টেপগুলো নিতে। অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আপনি একটু যদি ছোট করে এই বিষয়ে বলেন যে আসলে এই আন্দোলনের পরিণতি কি, মানে এই গণ অভ্যুত্থান কি আবার ব্যর্থ হবে? দেখেন, কোনো গণ অভ্যুত্থানই ব্যর্থ হয় না। অ্যাকচুয়ালি গণ অভ্যুত্থানের পরবর্তী প্রত্যাশা ব্যর্থ হয়েছে। আমি খুব ক্লিয়ার করে বলছি। 69-এর গণ অভ্যুত্থানের পরে আমরা 71 পেয়েছি। 71-এর মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়নি, আমরা স্বাধীন হয়েছি। কিন্তু স্বাধীনতার পরে এই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা চেতনা যারা তৈরি করার চেষ্টা করেছে, তারা ব্যর্থ করেছে এই দেশকে। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ছিল কিন্তু ওই যে ওই তিনটা, ওই তিনটার বদলে যখন আপনি বলতেছেন এইটা মুক্তিযুদ্ধের প্রত্যাশা, এটা কারা করতেছে? যারা মুক্তিযুদ্ধ আসলে করে নাই, রাস্তায় যারা ফাইট করে নাই, যারা জীবন দেয় নাই। এই আন্দোলনে, এই যে বর্তমান যে আন্দোলন, এই আন্দোলন সফল, কারণ এটা এক দফার আন্দোলন ছিল। শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, আন্দোলন সফল, গণ অভ্যুত্থান সফল। এখন কথা হচ্ছে বেটার বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষাও তো মানুষের মনে আছে না। গণ অভ্যুত্থান পরবর্তী আপনি যদি এখন আপনি ডেকে দেখেন এত লোক পান কিনা? আপনি আমি ডাক দেই বা অমুকে তমুকে যদি ডাক দেয়, ডক্টর ইউনূসকে সরকারকে ফেলে দিতে হবে, দেখেন এত লোক আসে কিনা? নেমে পাবেন না। কারণ হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে একটা টার্গেট পরিপূর্ণ হয়ে গেছে। এখন গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন বয়ান তৈরি করতে বিভিন্ন জন আসছেন যে এইটার জন্য আমরা এই অভ্যুত্থান করছি, যারা কিন্তু এই অভ্যুত্থানের অংশ ছিলেন না। যারা এই কথাগুলো বলতেছেন, তাদের মধ্যে খুব অল্প লোককেই পাবেন যে এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। এবং যদি এই কথা বলেন যে এটা আমাদের উদ্দেশ্য ছিল, আমার প্রশ্ন হবে তাহলে আগে বলেন নাই কেন? তখন তো এক দফাতে ছিলেন। জনগণ শেখ হাসিনা দ্বারা নিপীড়িত নির্যাতিত ছিল, তারা শেখ হাসিনার পতন চাইছে, অভ্যুত্থান সফল। এখন আমাদেরকে হচ্ছে যে এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যেন আর কোনো শেখ হাসিনা বাংলাদেশে তৈরি না হয়। ধন্যবাদ অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সুদূর মালয়েশিয়া থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং দীর্ঘ সময় দিলেন। জনাব সাইদ আব্দুল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।